অন্যদের সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়ানোর চিন্তা জুলেখার মনকে আরও ভারী করত। সে চাইতো অন্যদের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে, প্রাণ খুলে হাসতে, কিন্তু সেই আনন্দ যেন ক্রমেই তার হাতছাড়া হয়ে যাচ্ছিল। তবে একসময় তার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। বখাটেদের এই প্রতিদিনের উত্তাপ যেন জুলেখার জীবন বিষিয়ে তুলেছিল। সে কি করবে বা কিভাবে এদের হাত থেকে মুক্তি পাবে তা বুঝে ওঠার আগেই তার জীবনে হঠাৎ করে হাজির হলো জসিম। জসিমকে প্রথম দেখলে নায়ক মনে হওয়ার কোনো কারণ নেই। শহরের ভিড়ে সে ছিল সাধারণ চেহারার হ্যাংলা পাতলা এক যুবক। প্রথম দেখায় তার মধ্যে কোনো নায়কোচিত্ত বৈশিষ্ট্য খুঁজে পাওয়া মুশকিল। না তো সে কোনো শক্তিশালী পুরুষ ছিল, আর না সে একা সবকিছু সামলাতে পারত। তার ছিল শুধু আত্মবিশ্বাস আর সাহস, যা তাকে আলাদা করে তুলেছিল। জসিম কোনো মারামারি করেনি, তার শক্তির সেই সামর্থ্য ছিল না, কিন্তু তার কণ্ঠের দৃঢ়তাই ছিল অদ্ভুত এক ক্ষমতা। সে বকারদের এমন ধমক দিয়েছিল যে তারা ভরকে গিয়ে পালিয়ে যায়। আশ্চর্যজনকভাবে সেদিন এই এক টুকরো মানুষের এক ধমকে ওই ছেলেগুলো কেমন চুপসে গেল। বিষয়টা ভাবার মতো হলেও জুলেখার সরল মনে তখনও বিষয়টা ধরা পড়ল না। সে ভাবলো হয়তো ভাগ্যক্রমে, আর বাস্তবে জসিমের সাহস আর উপস্থিতি বুদ্ধিই ছিল ওর পিছনে আসল কারণ। এই ঘটনায় জুলেখার জীবনে নতুন মোড় এনে দিল, আর জসিমের সাথে তার পরিচয়ের শুরুটা হলো এভাবেই। জসিমের প্রবেশটা হয়েছিল একদম বাংলা সিনেমার হিরোর মতোই। গলির মধ্যে একদল বখাটে জুলেখাকে ঘিরে ধরে অশোভন আচরণ করছিল। অসহায়ের মতো চারপাশে তাকাচ্ছিল সে। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন আবির্ভাব হয় জসিমের। সাহসী এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বখাটেদের সতর্ক করে দেয় সে। কয়েকটা তীব্র কথা আর কিছু ভয় দেখানোর ভঙ্গিতে পুরো দলটাকেই হটিয়ে দেয়। জুলেখা বিস্মিত হয়ে তাকিয়েছিল মানুষটার দিকে। সেদিন একজন অপরিচিত হয়েও ছেলেটা এমনভাবে তার পাশে দাঁড়ালো যেন বহুদিনের চেনা। জসিমের গলায় একটা আন্তরিকতা ছিল যা জুলেখাকে মুহূর্তেই আশ্বস্ত করেছিল। জুলেখার কাছে ছেলেটাকে খারাপ লাগেনি, বরং তার গলায় থাকা সেই সাহসী অথচ মধুর স্বর, পরিপাটি চেহারা আর দৃঢ় ব্যক্তির তো সব মিটিয়ে যেন এক ধরনের আকর্ষণ তৈরি করেছিল তার মনে। অথচ সহজ সরল মেয়ে জুলেখা তা জানেই না এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা জসিমের আসল রূপটা কেমন। সে একজন পাকা খেলোয়াড়, এমন পরিস্থিতি তৈরি করাটা তার পুরনো কৌশল। মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য তার এই নাটকীয়তা বরাবরই কাজ করে। সে জানে জুলেখার মতো বড় শিকার করতে হলে তাকে অসীম ধৈর্য ধারণ, আর জসিম সেই ধৈর্যের খেলার পাকা। এটা ছিল প্রথম দাম। তবে ইতোমধ্যেই জুলেখার মনের দরজায় সে কর্ণ নাড়তে শুরু করে দিয়েছিল। এখন শুধু সময়ের অপেক্ষা। একবার মনের ভিতরে ঢুকে গেলে জালে আটকে পড়তে বেশি দেরি হবে না। জুলেখা অবশ্য সেসব কিছুই জানে না। তার মনে বিরাজমান তখন অল্প একটু কৃতজ্ঞতা আর এক চিলতে মুগ্ধতা। একদিন সেই সব নায়ক কেবল পর্দায় দেখেছে, সেই দিন তার জীবনে যেন বাস্তবের নায়ক চলে এসেছে। সেদিন তাদের বেশি কথা হয়নি, তবে পরদিন স্কুলের পথে আবার দেখা হয় জসিম ও জুলেখার। জুলেখার স্কুলের সামনে সে বড় বটগাছটি আছে, সেখানে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল জসিম। হঠাৎ দুজনে চোখাচোখি হয়। লজ্জায় জুলেখা দ্রুত চোখ নামিয়ে স্কুলের ভিতরে চলে যায়। জসিম মুচকি হেসে ভাবে, মেয়েটা আসলেই বোকা, তবে এতটা সরল হওয়ার কি আসলেই সম্ভব? এরপর নিয়ম করে প্রতিদিন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো জসিম। জুলেখা তার চিরচেনা হাসির মাধ্যমেই যেন নিজের মনের কথাগুলো কিছুটা হলেও প্রকাশ করতে থাকে। কিন্তু হঠাৎ করেই জুলেখার দেখা পাওয়া বন্ধ হয়ে যায়। জসিম দেখলো কয়েকদিন ধরে মেয়েটা স্কুলে আসছে না। তবুও প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতো জসিম। কিন্তু প্রতিবার জুলেখার অনুপস্থিতি তাকে হতাশ করত। সে একাধিকবার জুলেখার বাড়ির আশেপাশে গিয়েও ঘুরে এসেছে, তবে বেশিক্ষণ সেখানে থাকা তার পক্ষে সম্ভব হতো না। জুলেখার ভাইদের ভয়ে আর কেউ যদি তাকে দেখে ফেলে। কিন্তু এইসবের পরও জুলেখার দেখা পেলে না। জসিম যেন পাগলের মতো হয়ে ওঠে। এতদিন ধরে তার চেষ্টা ও ভালোবাসায় ধরা দেওয়ার মাছটা এভাবে হাতছাড়া হয়ে গেল, তা সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। দিশেহারা জসিম নিজের হতাশা সামলাতে না পেরে প্রায় বেপরোয়া আচরণ করা শুরু করে। আসলে জসিম একজন উচ্চাকাঙ্ক্ষিত তরুণ। তার লক্ষ্য যে কোনো উপায়ে দ্রুত বড়লোক হওয়া। তবে সে জানে গায়ের জোর বা কঠোর পরিশ্রম দিয়ে সে সেই লক্ষ্য অর্জন করতে পারবে না, কারণ তার পরিশ্রম আর তার ধাতে নেই। এই কারণেই তার বন্ধুদের কাছ থেকে সে একটা শর্টকাট উপায় শিখে কোনো বড়লোক ঘরের মেয়েকে পটিয়ে বিয়ে করা। এদেশে বড়লোক পরিবারের জামাই হয়ে নিজেও আরামায়েশে জীবনযাপন করতে পারবে। এই ভাবনা থেকেই জসিম অনেক পরিকল্পনা করে এবং টার্গেট করে জুলেখার মতো বড়লোক পরিবারের মেয়েকে। তবে জুলেখাকে পটানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার মাঝেই একদিন হঠাৎ জুলেখা নিরুদ্দেশ হয়ে যায়। এতে জসিমের মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে। তার মনে হতে থাকে, জুলেখার ভাইয়েরা কি বিষয়টি জেনে গিয়েছে? কিংবা জুলেখাকে তারা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়নি তো?
এইসব ভাবতে ভাবতে জসিম ভিন্নভাবে জুলেখার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো খোঁজ মেলে না। ঠিক যখন সে হতাশ হয়ে পড়ে তখন 15 দিন পর একদিন স্কুলের বটতলার কাছে জুলেখা হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায়। জুলেখাকে দেখতে পেয়ে জসিমের চোখে মুখে বিস্ময়ের ছাপ পড়ে, আর জুলেখাও থমকে গিয়ে বটতলার সামনে দাঁড়ায়। দুজনের চোখে যেন তখন হাজারো প্রশ্ন, হাজারো অভিযোগের ধার দেনা চলছে। জুলেখা নিজের পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়েছিল তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এই উপলক্ষে সেখানে মিলাদের আয়োজন করা হয় এবং গ্রামের গরিব মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রথম কয়েকদিন বাবার শোকে মগ্ন থাকার কারণে জসিমের অনুপস্থিতি জুলেখার মনে খুব একটা প্রভাব ফেলেনি। তবে দিন দশেকের পর থেকেই জুলেখা বুঝতে পারে সে জসিমকে খুব বেশি মিস করছে। তার মন শহরে ফিরে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। ভাইদের কাছেও শহরে ফেরার ইচ্ছার কথা জানায়, কিন্তু গ্রামের জমিজমার হিসাব নিয়ে কিছু সমস্যার কারণে তাদের আরও 5 দিন সেখানেই থাকতে হয়। এতদিন পর জুলেখাকে দেখে জসিমের মনে যেন এক অদ্ভুত সাহসের সঞ্চয় হয়। জুলেখা থেমে যেতেই সেই সাহস আরও দৃঢ় হয়ে ওঠে। চারপাশে একবার নজর বুলিয়ে জসিম ধীরে ধীরে জুলেখার কাছে গিয়ে একদম হাত ধরে বসে। কোনো কথা বলে না, স্কুল উল্টো পথে হাঁটা শুরু করে দেয় ওকে নিয়ে। আশ্চর্যের বিষয়, জুলেখাও যেন মন্ত্রমুগ্ধের মতো জসিমের সাথে হাঁটতে থাকে। তাদের দুজনের মধ্যে এমন এক অভিজ্ঞতা তৈরি হয় যেন তার বহুদিনের চিরচেনা, হারিয়ে যাওয়া 2 প্রিয়জন। গ্রামে থাকার সময় থেকেই জাবেদার মনে হয়েছিল জুলেখার আচরণে কিছু একটা অস্বাভাবিক আছে। সে নিশ্চিত ছিল যে কিছু একটা ঘটছে। সন্দেহের বশে জুলেখার সঙ্গে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করে জাবেদা, কিন্তু জুলেখা সেই সব বিষয়ে তার ভাবিমাকে খুব একটা কথা খুলে বলে না। এবার জসিমের বিষয়টা লুকিয়ে যায়। কেন জানি জুলেখা সাহস করে জাবেদাকে কিছু বলতে পারে না। তবে শহরে আসার কয়েকদিনের মধ্যেই জাবেদা পুরো ব্যাপারটা জেনে যায়। শুধু জসিমের বিষয়টাই নয়, জুলেখার স্কুল ফাঁকি দেওয়ার ঘটনাও তার নজরে আসে। জাবেদা পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং বড় কোনো সমস্যা হওয়ার আগে বিষয়টি নিজের স্বামী সিরাজুলকে জানাতে চায়। কিন্তু জাবেদার আরেকটা পুরনো অভ্যাস ছিল, বাড়ির যে কোনো ঘটনা তার বাবার বাড়ির লোকদের সাথে শেয়ার করা। সেই অভ্যাস এবারও কাজ করে। সিরাজুলকে কিছু জানার আগেই জাবেদা পুরো বিষয়টা তার বাবা এবং ভাইয়ের সাথে আলোচনা করে। তাদের পরামর্শ অনুযায়ী জাবেদা সিদ্ধান্ত নেয় যে জুলেখা ও জসিমের ব্যাপারটা একদম গোপন রাখা হবে, বিশেষ করে সিরাজুলের কাছে। তাই ঘটনাটা সম্পূর্ণ জানার পরেও জুলেখা নিজের স্বামীকে জানানোর প্রয়োজন মনে করে না। জুলেখাকে প্রথম মন থেকে আপন ভাবলেও পরে বাপের বাড়ির কথা শুনে জুলেখার প্রতি দিন দিন তার বিতৃষ্ণা জন্ম হতে থাকে জাবেদার মনে। আনোয়ার আর খোরশেদ বোঝায় জুলেখার কারণে বাড়িতে মাহাদের কদর কম। তার স্বামী নিজের ছেলের থেকে বেশি বোনকে ভালোবাসে, এমনকি আস্তে আস্তে ছেলেও পর হয়ে যাচ্ছে তার। মাহাদু জুলেখারও বলতে পাগল। তাছাড়া জাবেদার বাবা আনোয়ার ক্ষুণ্ণ মনে জানায় তার শ্বশুর মনসুর তাদের সাথে বেইমানি করেছে। সম্পত্তির একটা বড় অংশ তিনি জুলেখার নাম করে দিয়ে গেছে। তবে সেই সম্পত্তি জুলেখা কাউকে নিজ থেকে লিখে দেওয়া বা বেচে দেওয়ার অনুমতি রাখেনি। সে সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী হবে জুলেখার নিজের সন্তান। এসব শুনে আনোয়ার মিয়া ও তার ছেলের মাথা গরম হয়ে যায়। আর মনসুর শেখের এমন হুইল করার কোনো কারণও তারা খুঁজে পায় না। তবে এই হুইল সম্পর্কে সিরাজুল বাদে কেউ আপাতত জানে না। আর জুলেখার ভালোর জন্য বিষয়টা সে কারোর সাথে শেয়ার করেনি, এমনকি নিজের স্ত্রীর সাথেও না। কিন্তু কিভাবে যেন আনোয়ার মিয়া জেনে যায়। আর তাই এবার যখন তারা সবাই দেশের বাড়িতে ঘুরতে যায়, তখন বুকে সাহস নিয়ে নিজের ছেলে খোরশেদের সাথে জুলেখার বিয়ের প্রস্তাব দেয় আনোয়ার মিয়া। সাথে আরও বলেন এটা নাকি মৃত মনসুর সাহেবের ইচ্ছে ছিল, কিন্তু সে কাউকে কিছু জানাবে তার ইচ্ছের কথা তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই তার উচিত একমাত্র মৃত ব্যক্তির ইচ্ছার সম্মান করা। আনোয়ার মিয়া আশা করেছিলেন মনসুরের কথার বদলে সিরাজুল আর তার ভাইয়ের কথা ফেরাতে পারবে না। তাছাড়া মেয়ের জামাই তাকে ভীষণ সমীহ করে। আজ পর্যন্ত কোনো কথা তার বরখিলাফ করেনি। তাই তো কুড়ে ঘরে থেকেও নিজের বেকার ছেলের জন্য রাজকন্যাকে রাজপুত্র বধূর করার সাহস করতে পেরেছে। কিন্তু এবার তার ধারণা ভুল ছিল। তাই তো সিরাজুল নিজে এক বাক্যে শ্বশুরের কথা নাকচ করে দেন। এতে আনোয়ার মিয়া সহ খোরশেদ মনে মনে ভীষণ নাখোশ হন সিরাজুলের উপর। আনোয়ার মেয়ের সাথে কথা বলেন সিরাজুলকে বোঝানোর জন্য। মা মরা এতিম মেয়ে, পরিচয়ের সাথে বিয়ে দিলে সুখেই থাকবে। তাছাড়া তিনি জুলেখার খারাপ চান না। জুলেখা তো তাদের ঘরের মেয়ে। জাবেদা নিজের ভাইয়ের পক্ষ নিয়ে সিরাজুলকে বোঝানোর চেষ্টা করে। খোরশেদের অনেক গুণগানও তুলে ধরেন স্বামীর কাছে, কিন্তু সিরাজুল এবার কারোর কথাই কানে নেন না। বরং শ্বশুরকে কিছু না বললেও স্ত্রীকে তিনি বুঝিয়ে দেন জুলেখাকে বিয়ে করার মতো যোগ্যতা তার ভাইয়ের নেই। মানুষকে তার যোগ্যতা অনুসারেই স্বপ্ন দেখা উচিত।
জাবেদা এই প্রথম স্বামীর আচরণে মনে মনে ভীষণ কষ্ট পায়। তার মতে স্বামী তার বাপ ভাইকে হেয় করে কথা বলছে। গরিব বলে কি তাদের দাম নেই? তাছাড়া তার ভাই জুলেখাকে ভীষণ পছন্দ করে, বিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? বরং ভাই তার ননদকে মাথায় তুলে রাখতো। কিন্তু সেদিনে সেই অপমান জাবেদা বা তার পরিবার কেউ ভোলেনি। তাই জুলেখার এত বড় একটা ঘটনা সিরাজুল বা বাড়ির কাউকে জানাতে নিষেধ করে আনোয়ার। বোনকে নিয়ে শেখ পরিবারের অনেক অহংকার, তাই না? এই বোন যখন সবার মুখে চুনকালি মাখাবে, শেখ পরিবারের নাম ইজ্জত সমাজে নষ্ট করবে, তখন দেখবে সিরাজুল বোনকে কোথায় বিয়ে দেয়। নিশ্চিত এমন মেয়েকে কোনো ভালো পরিবার গ্রহণ করবে না। তখন সিরাজুল আর তার পরিবারের কাছে কোর্সের ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এভাবেই তারা শেখ পরিবারের কাছ থেকে নিজের অপমানের বদলা নেবে। জাবেদা প্রথমে গাইগুই করে, কারণ সে স্বামীর কাছে আজ পর্যন্ত কিছু লুকায়নি। স্বামী তার যেমনই হোক না কেন, তাকে তো কখনো গ্রামের মেয়ে বলে অসম্মান করেনি, বরং শেখ পরিবারের সবার দায়িত্ব তার হাতেই তুলে ধরেছে। ভালোবাসা বা সম্মান কোনো কিছুতেই কমতে রাখেনি। কিন্তু জাবেদা নিজের বাপ ভাইয়ের কথাও অমান্য করতে পারে না। এবার সেও চায় জুলেখার বিয়ে নিজের ভাইয়ের সাথেই হোক। তাই বাপের সিদ্ধান্তই অবশেষে মেনে নিয়ে সিরাজুলকে জুলেখার প্রেমের কথা কিছু জানায় না, বরং জুলেখাকে সে অনবরত প্রশ্রয় দিয়ে যায় সব দিক দিয়ে। সিরাজুল তখন পারিবারিক ব্যবসার কাজে প্রচণ্ড ব্যস্ত থাকত, তাই বোনের দিকে তার তেমন খেয়াল ছিল না। কিন্তু সে জানতো জাবেদা আছে জুলেখার জন্য, সে অবশ্যই সব দিক সামনে নেবে। স্ত্রীকে ভীষণ বিশ্বাস করতো সিরাজুল, কিন্তু সে হয়তো কোশমিনকালেও ভাবেনি পিঠ পিছে নিজের স্ত্রীর কাছে সিরাজুল এত বড় ধোঁকা খাবেন। যদি সময় মতো সিরাজুলকে জুলেখার বিষয়ে অবগত করা হতো, তাহলে হয়তো অল্প বয়সেই ভুল জুলেখার প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াতো না। সময় আর স্রোত কারোর জন্য তো থেমে থাকে না, সে তার আপন গতিতেই প্রবাহমান। ব্যক্তি বস্তুর অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে তার নিজ কর্মেই সফল। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আল্লাহ কোনো না কোনো প্রয়োজন বা দরকারই সৃষ্টি করেছেন, আর উপর আল্লাহর হুকুম ছাড়া তার কর্ম করে যার নিঃস্বার্থভাবে করতে পারবে না। এই যেমন আমরা বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেই প্রকৃতি থেকে, তেমন প্রকৃতিরও কোনো স্বার্থ আছে কি? না, নেই। তবুও প্রকৃতি আমাদের দুই হাতে দান করে দেয়, কারণ এটাই আল্লাহর হুকুম। প্রকৃতিকে সৃষ্টি করা হয়েছেই মানব কল্যাণে, তাই এটা তার কর্ম আর এটাই তার দায়িত্ব। ঠিক তেমন মাহাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো পদ্ম। ওকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়া, ওর জীবনটা সুন্দর করে গোছানো যেন ওর একমাত্র লক্ষ্য। আর মাহাদও নিজের এই দায়িত্ব পালন করে যাচ্ছে নিরলসভাবে। তবে মাঝে মধ্যেই ভাবে ও আসলে এই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারবে তো? তবে এটা সত্য, পদ্মর প্রতি নিজের দায়িত্ব এক চুল অবহেলাও যেন বুঝ করবে না। ঘুটঘুটে কালো অন্ধকার, ছাদের বাতিটা নিভানো, আশেপাশের কোথাও আলোর বালাই নেই। হয়তো লোডশেডিং হয়েছে এরই মধ্যে। আজ আসমানের চাঁদটাও অভিমানে মুখ লুকিয়ে আছে। রাত বাজে 12টা। মাহাত ছাদের কার্নিশে এক হাত রেখে সিগারেট ফুঁকে ধোঁয়া ওড়াচ্ছে। মোটা ভালো নেই ওর। আজ 2 দিন হলো বাবাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। বাড়ির চিত্র কিছুটা পাল্টে গিয়েছে ইতিমধ্যেই। সিরাজুল এখনও জাবেদার সাথে কথা বলছে না। স্ত্রীর প্রতি তার নারাজি এক চুলো কমেনি, আর কমবেই বা কিভাবে, যেখানে অপরাধী নিজেই তার দোষ স্বীকার করতে অবাধ্য। জাবেদা কিছুতেই নিজের ভুল স্বীকার করতে চাচ্ছে না। তার মতে সে ভুল কিছু করেনি, বরং বাড়ির সবাই বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে। ফলপ্রসূ পদ্মর উপরে রাগটা কমার চেয়ে যেন আরও বাড়ল জাবেদার, যার রেশের আভাস কিছুটা হলেও পাচ্ছে মাহাত। কেন জানি এখন বাবার কথাগুলো ওর ঠিক মনে হচ্ছে। সিরাজুল সেদিন হাসপাতালে থেকে বাড়ি আসার পর মাহাতকে নিজের কাছে ডাকে। জাবেদার সম্পর্কে কিছু তিক্ত সত্য জানায় ছেলেকে। মাহাদের জানতে একটু কষ্টই হয়। মা পদ্মকে নিয়ে হিংসে করেছে, কিন্তু কেন, কি করেছে পদ্ম? ও তো কেবল একটা বাচ্চা মেয়ে, অন্তত মাহাদের কাছে তো তাই। সিরাজুল বলেছে জাবেদার ধারণা পদ্ম জাবেদের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছে, তাই আজকাল পদ্মকে জাবেদা একদম সহ্য করতে পারে না, চোখের বিষ লাগে। সেদিন স্ত্রীর চোখে একটা হিংস্রতার প্রকাশ ঘটেছিল, যা চোখ এড়াইটা অভিজ্ঞ সিরাজুলের। জাবেদাকে আজকাল ওর একদম অচেনা লাগে। সিরাজুল মাহাদের সাথে নিজের পেরেশানির কথা শেয়ার করে, সাথে এটাও তিনি নিজ থেকেই চান পদ্মকে এই বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে তিনি এই বাচ্চা মেয়েটাকে সকলের হিংস্রের প্রকোপ থেকে বাঁচাতে চান। মাহাদ শুনল, তবে ও তো এতটা গুরুত্ব দিল না, কারণ ওর কাছে সিরাজুলের ভাবনাটাই অযৌক্তিক লাগছে। তাছাড়া পদ্মকে দূরে পাঠানোর কথা মাহাদ চিন্তা করতে পারে না। কোথায় পাঠাবে মাহাদ? আছে কি ওর এত আপন, যার কাছে থাকলেই পদ্ম ভালো থাকবে? মাহাদও ভরসা পাবে। হয়তো বাবা শুধুই অনর্থক চিন্তা করছে, এমন কিছুই হবে না। তবে ও লক্ষ্য করেছে পদ্মর প্রতি জাবেদার আচরণ বেশ পাল্টিয়েছে। জাবেদা এখন কথায় কথায় পদ্মকে কথা শোনায়। মেয়েটার একচুল ভুলও যেন সহ্য হয় না তার। বাড়িতে না থাকলেও মাহাতকে এই বিষয়ে জানে না।
এমন নয়। সত্যি বলতে মাহাত সব জানে, সব। ও বুঝতে পারছে না মাকে কিভাবে বোঝাবে, কি করলে মনে হবে ওনার ছেলেকে অন্য কেউ নয়, উনি নিজের দোষেই হারিয়েছে, তার জন্য সেই রানী, অন্য কেউ না। মাহাদের চেহারায় এক অসহায়তার ছাপ স্পষ্ট। ফুপুর সাথে এত কিছু হবার পর মাহাত ভেবেছিল অনুতপ্ত হয়ে মা পদ্মকে আপন করে নেবে, মেয়েটার খেয়াল রাখবে, ভালোবাসবে। কিন্তু মাহাত বুঝতে পারছে এত বছর পরও যাবে তার মনে কুলুষিতা 1 ইঞ্চিও কমেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও আকাশের দিকে তাকায় মাহাত। আকাশে মেঘ করে আসছে, হয়তো ভোর রাতে বৃষ্টি হবে আজ। তাই তো আতফারি চাঁদকে গ্রাস করে নিচ্ছে কালো মেঘের দল। শুধু একটা তারাই এখনো টিমটিম করে আলো দিচ্ছে। কেন জানি মনে হয় তারাটা মাহাতকে কিছু বলতে চায়, কিন্তু তাদের দূরত্ব গিয়ে বাধা পায়। হঠাৎ কোথাও থেকে মৃদু বাতাস বয়ে আসে। শীতল বাতাসে শরীর মনের সকল ক্লান্ত দূর হয়ে যায় এক পলকে। চমৎকার একটা আবহাওয়া। অনেকদিন পর এমন একটা মন ভালো করা রাতে ও ছাদে এসেছে। এখন একটু ভালো লাগছে। চারদিকটা কি নির্জন। আজকাল তো নিজের পছন্দ মতো কিছু করাই হয় না। জীবনটা কেমন পানসে হয়ে যাচ্ছে মাহাদের। না আছে এই জীবনে কোনো আনন্দ, আর না আছে একজন ভালোবাসার মানুষ। আজকাল মাহাতকে খুব একাকিত্ব গ্রাস করে। ও মুখ ফুটে বলতে পারে না, কিন্তু কারোর ভালোবাসার সঙ্গী হওয়ার আশা ও নিজেরও করে। একটু জোরে বাতাস বইছে এখন। বাতাসের সাথে একটা সরসর আওয়াজ ভেসে আসে। বড় নারকেল গাছটার পাতাগুলো হাওয়ায় দোলা খায়। এই শব্দ সেখান থেকে আসছে। তার সাথে আসছে মিষ্টি জুঁই ফুলের গন্ধ। হঠাৎ মাহাত নিজের খুব কাছে কাউকে অনুভব করে, তবে মুখে কোনো প্রতিক্রিয়া করে না ও। চোখ বুঝে গভীর শ্বাস নেয়। ওর মনে পড়ছে না এতক্ষণ ও একবারও মন ভরে শ্বাস নিয়েছে কিনা। সে যেন একটা বদ্ধ কৌটার আবদ্ধ ছিল। নম্র গলায় পাশে দাঁড়ানো ছায়ামূর্তিটাকে জিজ্ঞেস করে, এত রাতে এখনো জেগে আছিস কেন ফুল? কাল স্কুল নেই? পদ্ম আরও কিছুটা কাজ ঘেঁষে আসে। মাদের একটা হাত ধরে ওর শক্ত বাহুতে মাথা রেখে পাশাপাশি দাঁড়ায়। ও দৃষ্টি বরাবরই আকাশের দিকে তাকায়। মাহাত কি দেখছে ও জানে না, ও কেন সেদিকে তাকিয়ে আছে তাও জানে না। বরং এক শীতল নিঃশ্বাস ফেলে নরম গলায় বলে, আজ আকাশে চাঁদ ওঠেনি মাহাত ভাই। অভিমান চলছে তার হয়তো আকাশের সাথে। চাঁদেরও বুঝি অভিমান হয়? হয়তো। তার মনেও কি কষ্ট আছে মাহাত ভাই? কৌতূহল চোখে চায় মাহাত। পদ্মর অস্বাভাবিক আচরণের বিপরীতে চিন্তিত গলায় প্রশ্ন করে, কিছু হয়েছে ফুল? মা বুঝি আবার বকেছে তোকে? পদ্ম ঠোঁট দুটো প্রসারিত করে চমৎকার একটা হাসি দেয়। বড্ড মায়াময় তার এই চাঁদের হাসি। বুক ঠান্ডা হওয়ার মতো। হাসি থামিয়ে বলল, আচ্ছা, অভিমান হলেই কি নিজেকে লুকাতে হয়? মাহাদের কণ্ঠ রোধ হয়ে আসে। ওর অপলক চাহনি এখনও পদ্মর দিকেই নিবিষ্ট। ওর চোখে মুখে উত্তাল প্রশ্ন। তবে ও জানে করেও লাভ হবে না। মেয়েটা কিছু বলবে না। হঠাৎ করে কেমন অনেকটা বড় হয়ে গেছে পদ্ম। দৃষ্টি আকর্ষণের পানে স্থির করে সরসেই বলে উঠল, যখন অভিমানের পাল্লাটা একটু বেশি থাকে তখন কারোর সাথে কথা বলতে মন চায় না। নিজেকে তুলে ধরার ইচ্ছাটাও মরে যায়। সব কিছু ফেলে দূরে চলে যেতে মন চায়। তাই তো নিজেকে লুকিয়ে ফেলা। আর এই লুকোচুরির কারণ হলো অভিমান। পদ্ম ছোট দম ফেলে কণ্ঠের গাঢ়তা বাড়িয়ে দৃঢ়চিত্তে বলে, আমি কি খুব পচা মেয়ে মাহাত ভাই? মাহাত সন্দিহান গলায় বলল, কেন এমন বলছিস ফুল? তাহলে মা বাবা কেন আমাকে একা ছেড়ে চলে গেল? তাদেরকে একবারও মনে পড়েনি আমি একাই পৃথিবীতে কিভাবে বাঁচবো? আমাকে কার ভরসায় ফেলে গেল? কি দোষ আমার? কেন এমন হলো? আমি খারাপ বলে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে? মাহাদেবা সচেতন দৃষ্টি মেলে তাকায় পদ্মর দিকে। এর আগে কখনো মেয়েটার মুখ থেকে এমন কিছু শোনেনি। তাহলে আজ কেন? মাহাদ এতক্ষণ সবকিছু স্বাভাবিকভাবে নিলেও এখন বেশ চিন্তিত। ওর বুক ছিঁড়ে বেরিয়ে আসে এক দমবন্ধকর নিঃশ্বাস। সঙ্গীত গলায় ডাকে, ফুল! কিন্তু এই অন্ধকারে পদ্মর ঘোলাটে দুটো চোখ ছাড়া আর কিছুই দেখতে পায় না মাহাত। তাহলে ওর পদ্ম কি কাঁদছে? পদ্মকে দু হাতে কাছে টেনে আনে মাহাত। জড়িয়ে ধরে স্নেহের হাত বুলিয়ে দেয় মাথায়। খাচ্ছিস কেন সোনা? আমি তো আছি। আমি থাকতে তুই একা হলি কি করে? এই মাহাত তোকে কখনো একা ছাড়বে না ফুল, মরে গেল না। তুই তো আমার ফুল। তোকে একা ছেড়ে আমি মরেও যে শান্তি পাবো না রে। তুই হৃদয়েশ্বর দেখেছিস? এসেই পদ্মর হাত চেপে ধরল রূপা। উত্তেজনায় চোখ চকচক করছে ওর। মুক্ত চোখে তাকিয়ে পদ্ম বিভ্রান্ত হয়ে বলল, এটা আবার কি? কোনো বইয়ের নাম নাকি? কে লিখেছে রে? রূপা হতাশ হয়ে একদম হাঁপিয়ে উঠল। তোর মাথা। আরে এটা একটা সিনেমা, তুই সিনেমা দেখিস না পদ্ম? পদ্ম ধীরে ধীরে মাথা নাড়িয়ে না বলতেই রূপা যেন শোকে কাতর হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল।
হে ঈশ্বর, এটা কোন দুনিয়ার প্রাণী? মানে তুই আরশাদ হাসানকেও চিনিস না? পদ্মর কপালে ভাঁজ পড়ে গেল, ভীষণ চিন্তার ভাঁজ। এখন এই আরশাদ হাসানটা আবার কে? অভিনেতা নাকি? আর আমি তাকে চিনে করবোটাই বা কি? সে তো আর আমার চেনা জানা কেউ না যে তাকে আমায় চিনতেই হবে। এই রূপনা কি সব আজীব কথাবার্তা বকে মাঝে মধ্যে।